হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 216 নম্বর পেজে যে স্কুলটা আমাদের আছে, হাওড়া জেলা স্কুল, 7 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল। আজকে এই স্কুলটা আমরা সলিউশন করব। তো প্রথম কোশ্চেন যেটা বলছে যে যে প্রকার আগ্নেয় শিলা অসংখ্য ছিদ্রযুক্ত হয় তা হলো, উত্তর হবে কি? উত্তর হবে পিউমিস। ঠিক আছে, উত্তর হবে কি? পিউমিস। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু আমি একটা হেভি সুন্দর জিনিস করেছি, সেটা হলো প্লে লিস্ট। তোমাদের এই যে প্রত্যেকটা স্কুল করানো হচ্ছে, আগে 6টা স্কুল অলরেডি হয়ে গেছে, এটা 7 নম্বর স্কুল চলছে এবং পরপর আমরা সবকটা স্কুলই সলিউশন করে দেবো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা স্কুলের সলিউশন তোমরা একটা প্লে লিস্ট আছে আমার চ্যানেলে, বা তোমার ডিসক্রিপশনে দেখো দেওয়া আছে একটা প্লে লিস্ট। ওই প্লে লিস্টটা তোমরা ক্লিক করে তোমরা সেখান থেকে কিন্তু প্রত্যেকটা স্কুল পরপর পেয়ে যাবে, তোমাদের আর কোথাও খুঁজতে যেতে হবে না। ঠিক আছে, তো সেটা তোমরা দেখতে পারো সেই প্লেলিস্ট থেকে, পরপর প্রত্যেকটা স্কুল তোমরা পেয়ে যাবে। তো বলছে যে প্রকার আগ্নেয় শিলা অসংখ্য ছিদ্রযুক্ত তা হলো পিউমিস। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে তা হলো, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে সেটা হলো বক্সাইট। ঠিক আছে, বলছি এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রোপেন ও বিউটেন দুটোই হয়, প্রোপেন ও বিউটেন। বলছে গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে কি? গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে হচ্ছে নিস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স সংস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা সংকর ধাতুর দণ্ডটির দৈর্ঘ্য হলো 1 মিটার। 4.9 মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে কী হবে? 4.9 মিটারকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি, আমরা জানি কোনো কিছু যদি মিটারকে আমরা কিলোমিটারে করি, তো দেখে নাও মিটার আছে, মানে 4.9 মিটার আছে, সেই মিটারটা যদি কিলোমিটারে কনভার্ট করতে তাহলে কী করতে হবে? কিলো হেকা ডেকা মিটার, তাই না? তাহলে উল্টো আসলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4/9কে 1000 দিয়ে ভাগ করতে হবে। যদি 1000 দিয়ে ভাগ করে তাহলে করার 3টে রেখে দশমিক বসবে, একটা অলরেডি আছে, আরও দুটো নিতে হবে 4, এরম জায়গায় দশমিক বসবে, আর যে লাস্টে 9, তাহলে 0.0049 অ্যান্সার কত হবে? 0. এত কিলোমিটার হবে কিন্তু। তাহলে উত্তর কী হলো? 0.0049, 0.0049 কিলোমিটার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটি স্পর্শহীন বল কোনটি? এটি স্পর্শহীন, অ্যাকচুয়ালি এই অপশানগুলো না, টানা, ঘর্ষণ বল, ঠেলা, এগুলো অ্যাকচুয়ালি স্পর্শহীন বলের এখানে আছে। এটা চৌম্বক বল হচ্ছে, এটি স্পর্শহীন বলের উদাহরণ, চৌম্বক বল। এগুলো কিন্তু হবে না। বলছে ফাইটোপ্ল্যাঙ্কটন বস্তুতন্ত্রের একটি ড্যাশ, এটা কী হবে? এটা উৎপাদক হবে। ঠিক আছে, 20 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 4 নিউটন বল প্রয়োগ করলে চাপ সৃষ্টি হয়। আমরা জানি কি চাপ ইজিক্যাল টু, কী জানি আমরা? যে চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এবার এখানে কী কী বলে দেওয়া আছে? যে বল দেওয়া আছে 4 নিউটন, বলের মান কত বলা আছে? বলের মান বলা আছে 4 নিউটন, আর ক্ষেত্রফল কী বলে দিয়েছে? আর ক্ষেত্রফল বলেছে তোমার 20 বর্গমিটার। তাহলে 4 নিউটনকে 20 বর্গমিটার দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 5 20, তাহলে কত হচ্ছে? 1/5। আর 1/5 মানে কী হবে? 1/5 মানে তোমার 5 2 10, 0.2 হবে, তাই তো? 0.2 কী করে দেখো? 1/5 থেকে 0.2 আসে, 1/5 আছে, তুমি ভাগ করো, 1 ভেতরে নাও, দশমিকের জন্য কত আসবে? 0 আসবে, 5 দুগুণ কত? 10, তাহলে কত হবে? 0.2 হবে। ঠিক আছে, দেখো 0.2 আমি লিখেছিলাম, 0.2 হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর কত হবে? 0.2। একক কী হবে বলো তো? নিউটন আর বর্গমিটার আছে, নিউটন পার বর্গমিটারকে আমরা বলি পাস্কেল, তাই 0.2 পাস্কেল হচ্ছে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কী আছে দেখো, বলছে গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ কী হয়? এটা বার্নৌলির উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে যেখানে গতিশীল বায়ুর বেগ বেশি সেখানে চাপ কিন্তু কী হবে? কম হবে, চাপ কিন্তু কম হবে। মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায়? লোহিত রক্তকণিকায়। ঠিক আছে, বলছে মানবদের একটি অচল অস্থিসন্ধি হচ্ছে করটির অস্থিসন্ধি, করটির অস্থিসন্ধি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 217 পাতার বলছে কোন কোন ধাতুর মিশ্রণ স্টেনলেস স্টিল তৈরি হয়? তো উত্তর হবে লোহা আর ক্রোমিয়াম। উত্তর কী হবে? লোহা আর ক্রোমিয়াম, ক্রোমিয়াম। সংক্ষেপে লিখতে গেলে এপি ও সিআর, এপি আর সিআর। ক্রোমিয়াম হচ্ছে সিআর দিয়ে লেখা হয়, মনে থাকবে, ক্রোমিয়ামকে আমরা সিআর দিয়ে লিখি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে দূরে থেকে কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়? কোন শিলাস্তরে? এটা হচ্ছে পাললিক শিলাস্তরে। তো উত্তর হবে কি? পাললিক, পাললিক শিলাস্তরে। ফুসফুসের আবরণীর নাম কি? পুলুরা, পয়লয় রস্যু রয়েকার, পুলুরা।
মানবিক পিণ্ডের বামালিন্দ ও বামনিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে? দ্বিপত্তর কপাটিকা। দ্বিপত্তর কপাটিকা। বলছি এসআইতে আলোর তীব্রতার একক কি? এসআইতে আলোর তীব্রতার একক হচ্ছে তোমার কী হবে? ক্যান্ডেলা। সিডি দিয়ে লেখা হয়। আলোর তীব্রতার একক হচ্ছে সিডি বা ক্যান্ডেলা। তারপরেই বলেছে কি হচ্ছে অক্সিন। অক্সিন কথার অর্থ কি? অক্সিন কথার অর্থ হচ্ছে টু গ্রো বা বৃদ্ধি পাওয়া। কি এর মানে? বৃদ্ধি পাওয়া। ইংলিশে বলা হয় টু গ্রো। টু গ্রো, ঠিক আছে? ইংলিশে কী বলা হচ্ছে? টু গ্রো। নেক্সট বলছে কি ভার আর ভরের মধ্যে সম্পর্ক কী? দেখো ভার মানে হচ্ছে ওয়েট, ওজন, ডব্লিউ ইজ ইকুয়াল টু ভর মানে এম ইন্টু জি মানে অভিকর্ষ ত্বরণ। মনে থাকবে, তোমরা লিখে নাও খাতায় যে ওজন বা ভার সমান সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস কি? সৌরশক্তি আর বায়ু শক্তি। সৌরশক্তি ও বায়ু শক্তি। কমা দিয়ে লেখো বায়ু শক্তি, এখানে জায়গা ধরবে না তোমরা, ঠিক আছে জায়গা ধরে গেছে। সৌরশক্তি আর বায়ু শক্তি। উড়োজাহাজে কোন নীতির ফলে বাতাসে ভাসে? উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে? এটা কী হবে? এটা কিন্তু বার্নৌলির নীতির ফলে। বার্নৌলির নীতির ফলে কিন্তু আকাশে ভাসে। ক্ষেত্রফল, চাপ আর বলের মধ্যে সম্পর্ক কি? চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এটার উপর একটা অঙ্কও করেছিলাম আমরা। চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাই তো? চাপ ইজ ইকুয়াল টু কী হবে? বল বাই ক্ষেত্রফল হবে। তাই কিন্তু ওদের মধ্যে সম্পর্ক। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে তোমার যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী বলছে? মিথেন। তারপর বলেছে সিএনজির পুরো নাম কী? সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে লিখছি দেখো, কম্প্রেসড, বাংলায় লিখে দিচ্ছি তোমাদের জন্য, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস, তোমাদের বইতে এটা আছে দেখবা, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপরে বলেছি দেখো জীবাশ্ম কাকে বলা হয়? জীবাশ্ম তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 59 পেজে, তোমাদের টেক্সট বুকের 59 পেজে বের করো, বের করলে দেখবে সেখানে পেয়ে যাচ্ছ যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। এই পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে। কী দেওয়া আছে দেখো, যে আজ থেকে অনেক কোটি বছর আগে শামুক, মাছ, এই কথাটা বলা দরকার নেই, শামুক, মাছ বা সাপ সবাই বেঁচে ছিল, ঠিক আছে? বলছে তারপর একদিন এরা মারা গেল। মাটিতে যে বা জলের নিচে পড়ে থাকতে থাকতে এদের দেহবাসের নানা পরিবর্তন ঘটতে লাগলো। প্রথমে এদের নরম অংশগুলি নষ্ট হয়ে গেল, তারপর সেই পড়ে থাকা অংশের ওপর ধীরে 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 জমতে লাগলো আরও পলি। মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এইসব দেহবশেষ একসময় পাথরে পরিণত হলো। এই পাথরের দেহবশেষগুলি হলো জীবাশ্ম বা ফসিল, ঠিক আছে? এই পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে জীবাশ্ম সংখ্যা লিখতে গিয়ে, গল্প আকারে লিখবে, বেশি কঠিন মনে হবে না। তারপর হচ্ছে ম্যাগমার লাভা কী? ম্যাগমা কি, লাভা কি? দেখে নাও ম্যাগমার লাভা। বলছে কি বলছে দেখো, যে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ আর উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরের চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে শিলা থাকে তরল অবস্থায়, একে বলা হয় ম্যাগমা। আর লাভা কি? পরের কোশ্চেনে বলছে এই ম্যাগমা বা তোমরা যখন লাভা লিখবে, ম্যাগমা এই কথাটা বলা দরকার নেই। ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা, ঠিক আছে? তখন তাকে বলা হয় লাভা। তাহলে এটা হচ্ছে ম্যাগমা কি, লাভা কি, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন বলেছে ঘনত্ব কাকে বলে? ঘনত্বের সঙ্গে বস্তুর সম্পর্ক কী? ঘনত্ব কাকে বলে? ঘনত্বের সঙ্গে বস্তুর সম্পর্ক কী? তোমরা এটা পেয়ে যাবে 148 পাতা রায়মার্টিনের বইতে, ঠিক আছে? 148 পাতা রায়মার্টিনের বই, দেখে নাও। এই যে দেওয়া আছে ঘনত্ব কাকে বলে, এর সঙ্গে ভরের সম্পর্কটা কী, ঠিক আছে? দেওয়া আছে এখানে ঘনত্ব কাকে বলে, দেখে নাও। যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। এর হচ্ছে বলছে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক, বস্তুর ভর সমান সমান আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব, বা ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, আমরা জানি। তো সেখান থেকে এটা আসছে যে বস্তুর ভর সমান সমান আয়তন ইন্টু ওই বস্তুর উপাদানের ঘনত্ব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলছে দেখো, তুমি যে থালায় ভাত খাও, কি বলছে? তুমি যে থালায় ভাত খাও তার ব্যাস 20 সেমি, থালাটির ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাই দেখে নাও কীভাবে করবে। তুমি যে থালায় ভাত খাও সে ভাতের ব্যাস বলেছে কত? ব্যাস বলেছে কত? 20 সেমি। 20 সেমি যদি ব্যাস বলে তাহলে ব্যাসকে আমাদের সবসময় কী করতে হয়? ব্যাসার্ধ করতে হয়। তাহলে ব্যাসার্ধ কত হবে? অ্যাকচুয়ালি তোমাদের এই অঙ্ক দেওয়ার কথা না, তাও দিয়েছে, কী আর করা যাবে। ব্যাসার্ধ যদি 8 দিয়ে লিখে তাহলে মনে রাখবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক হয়, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কত হবে? 20-এর অর্ধেক কত? 10।
2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 সেমি হবে। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 10 সেমি। তাহলে ক্ষেত্রফল, থালার ক্ষেত্রফল বা ক্ষেত্রফল বের করার সূত্র কি জানো? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এই পাই মানে কি? এই পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে কত? 10। তাহলে 10 গুণ 10। এখন দেখো কাটাকাটি তো যাবে না, 10কে 122 সঙ্গে 100 গুণ করলে 2200, 2200/7 ভাগ করো, 2200 দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখবা 3 সাথে কত? 21, 22 23, 22 1 10, 7 দুগুণ এই 7 1 কত? 7, বিয়োগ করলে কত হচ্ছে? 3, আবার একটা শূন্য নামবে, 4 সাথে কত? 28, তো কত হচ্ছে? 314 পূর্ণ 2 কত? 7, 314 পূর্ণ 2/7 এত বর্গ সেমি অ্যান্সার। ঠিক আছে, তোমার যদি করা না থাকে তাহলে খাতায় তুলে নাও অঙ্কটা, এখানে সবটাই কিন্তু তুলতে হবে। ঠিক আছে, কত হচ্ছে তাহলে? তোমার উত্তর আসছে 314 পূর্ণ 2/7 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। উত্তর কী হবে? অ্যাম্পিয়ার। তাকে এ দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এ দিয়ে লেখা হয় অ্যাম্পিয়ারকে। ঠিক আছে, গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। তারপরে কোশ্চেন কী বলেছে? গতিশক্তি কাকে বলে উদাহরণ দাও। তোমরা এটা 84 পাতায় পেয়ে যাবে, তোমাদের টেক্সট বুকের 84 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও গতিশক্তি কাকে বলে। কী দেওয়া আছে? যে গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি আছে তাকে আমরা বলি গতিশক্তি। যেমন গতিশক্তি বলছে, উদাহরণ কী হতে পারে? উদাহরণ হচ্ছে আমরা যে গতিশক্তির জন্য কী হচ্ছে, একটা মটকা কী হচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে, একটা ভার, সেটা কিন্তু একটা ঢিল ছুঁড়ে মারছি গতিশক্তির জন্য, সেটা কিন্তু এই মটকাটা কিন্তু ভেঙে যাচ্ছে। তোমরা এটাও কিন্তু বলতে পারো যে একটা বল, মনে করো গতিশীল বল আসছে, তুমি সেটাকে মারছো, এটাও কিন্তু একটা গতিশক্তির উদাহরণ। ঠিক আছে, বা তুমি একটা ফুটবলের লাথি মারলে, ফুটবলটা এগোতে থাকলো সামনে, এটা কিন্তু গতিশক্তির উদাহরণ। ঠিক আছে, শক্তি প্রবাহ কাকে বলে? লিনম্যানের সূত্রটি লেখো। শক্তি প্রবাহ কাকে বলে দেখে নাও। শক্তি প্রবাহ হচ্ছে তোমরা 187 পাতায় পেয়ে যাবে। 187 পাতায় তোমরা শক্তি প্রবাহ কাকে বলে পেয়ে যাবে। এই যে দেখো, বুঝতে পারছো শক্তি প্রবাহ কাকে বলে? এনার্জি ফ্লো। ঠিক আছে, কি বলছে শক্তি প্রবাহ? দেখো বলছে বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎস সূর্য, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটাই কিন্তু তোমার বলতে হবে। এটা তোমরা বইতেও পেয়ে যাবে, শক্তি প্রবাহ বইতেও দেওয়া আছে, তো তোমরা এখান থেকে পড়বে, এটা বেশি বেশি ভালো লেখা আছে। ঠিক আছে, শক্তি প্রবাহ কাকে বলে। আচ্ছা, এইবার দেখো কী দেওয়া আছে। এইবার দেওয়া আছে যে লিন্ডেম্যানের সূত্রটি লেখো। লিন্ডেম্যানের সূত্রটা 95 পেজে আছে। লিন্ডেম্যানের সূত্রটা কোথায় আছে? 95 পেজে আছে। এই যে লিন্ডেম্যানের 10% সূত্র, যে প্রতিটি ট্রাফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। এটাই কিন্তু লিন্ডেম্যানের 10%-এর সূত্র। ঠিক আছে, তারপরে বলেছে ঘর্ষণ কাকে বলে। ঘর্ষণের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো। ঘর্ষণ কাকে বলে, ইয়ার একটা সুবিধা এবং একটি অসুবিধা লেখো। তো দেখে নাও ঘর্ষণ কাকে বলে। এই যে দেওয়া আছে এই বইতে, ঘর্ষণ কাকে বলে দেখো দেওয়া আছেই, যে যখন কোনো বস্তু অপর একটা বস্তু সংস্পর্শে থেকে গতিশীল হয় বা হবার চেষ্টা করে, তখন সংস্পর্শে থাকা বস্তুদ্বয়ের তলগুলির মধ্যে কি বলছে, গতির বা গতি উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে বাধা সৃষ্টি হয়। এই বাধাকেই বলা হয় ঘর্ষণ। আশা করি বুঝতে পেরেছো ঘর্ষণ কাকে বলে। ওকে, নেক্সট বলছে ঘর্ষণের সুবিধাগুলো কী কী। নেক্সট কোশ্চেন কী বলেছে? ঘর্ষণের একটি সুবিধা একটি অসুবিধা লিখতে বলছে। দেখে নাও ঘর্ষণের সুবিধা কী কী আছে। ঘর্ষণ আছে বলেই, ঘর্ষণ না থাকলে কী হতে দেখো, ঘর্ষণ আছে বলেই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করতে পারি। ঠিক আছে, যদি ঘর্ষণ না থাকতো তাহলে কী হতো? তো দেখে নাও, ঘর্ষণ আছে বলে আমরা, ঘর্ষণ না থাকলে কী করতাম? আমরা হাঁটতে পারতাম না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, ঘর্ষণের এটা হচ্ছে সুবিধা, যে আমরা ঘর্ষণ আছে বলে কিন্তু আমরা হাঁটতে পারছি, বা কোনো গাড়ি, ট্রেন, ট্রাম এগুলো কিন্তু ব্রেক করলে থেমে যাচ্ছে, এগুলো কিন্তু ঘর্ষণের জন্য হচ্ছে। আর ঘর্ষণের অসুবিধা কী কী আছে? ঠিক আছে, ঘর্ষণের অসুবিধাগুলো কী কী দেখে নাও। এই যে দেওয়া আছে ঘর্ষণের অসুবিধা, যে মাটির ওপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া কষ্ট করাই ঘর্ষণের জন্যই। বিভিন্ন প্রকার মেশিন বা যন্ত্রপাতির গতিশীল অংশগুলি বারবার ঘর্ষণের জন্য কী হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, গাড়ির টায়ার যেমন বারবার রাস্তার সঙ্গে ঘর্ষণ হতে হতে গাড়ির টায়ার কিন্তু ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, অন্য অন্য যন্ত্রাংশ কিন্তু ক্ষয় হয়ে যায়। ওকে, তারপরে বলেছে যে 260 নিউটন মানের বল 20 পাস্কাল চাপ উৎপন্ন করে, এই বলে ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত হবে। এই একই সূত্রের উপর কিন্তু অনেকগুলো অঙ্ক দিচ্ছে। তাহলে ক্ষেত্রফল আমরা আগেও বলেছি, সূত্রটা কী বলেছিলাম, চাপ ইজিক্যাল টু কী বলেছিলাম, বল বাই ক্ষেত্রফল। এখন দেখো চাপ ইজিক্যাল টু যদি বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফল সমান কী হবে? ক্ষেত্রফল সমান কী লিখতে পারি আমরা? বল বাই চাপ, বল বাই চাপ লিখতে পারি তো, বল বাই চাপ। এখন বলের মান কত বলেছে দেখো, বল বলেছে কত, 20 নিউটন, 260 নিউটন, আর পাস্কাল মানে চাপের একক পাস্কেল বলেছে 20। তাহলে 260 বলের মান কত, 260, আর এর মান হচ্ছে 20। সুন্দর সুন্দর কেটে দাও, 2 দিয়ে 26 কাটলে 13,
তাহলে কত হবে 13 সেন্টিমিটার স্কোয়ার হবে, সরি সেন্টিমিটার, মিটার স্কোয়ার, 13 মিটার স্কোয়ার উত্তর। ঠিক আছে, উত্তর কত হবে 13 মিটার স্কোয়ার বা বর্গমিটার বলতে পারো, 13 বর্গমিটার বা মিটার স্কোয়ার বলতে পারো, অসুবিধা নেই। তারপর দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে, বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি লেখো, উত্তর হবে ব্যারোমিটার, লেখাই আছে এখানে। তারপরে দেওয়া আছে বার্নৌলির নীতিটি লেখো, তারপর কী আছে বার্নৌলির নীতিটি লেখো, 105 পাতায় তোমরা এটা পেয়ে যাবে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি এই পাশে আছে যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে কি বলছে, যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, ওই স্থানে তরল বা ওই গ্যাস বা তরলের চাপ কী হয়, কম। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আবার দিয়েছিল এই কোশ্চেনটা, মানে এই স্কুলের না বেশিরভাগ কোশ্চেনে রিপিটেড কোশ্চেন করছে বারবার, বুঝতে পেরেছো। মানে এই বার্নৌলির নীতি আমি একটু আগে শর্ট কোশ্চেনে বলছিলাম এই কোশ্চেনটাই, যে বার্নৌলির নীতি থেকেই বলেছিল ওখানে যে কোনো গ্যাস বা তরলের বেগ যদি বেশি হয় তাহলে চাপ কী হবে, শূন্যস্থানে দিয়ে এমসিকিউতে দিয়েছিল, তো ওখানে চাপ আমরা কম লিখেছিলাম, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি বার্নৌলির নীতি হিসাবে তোমরা লিখে দিতে পারো। এমন কোশ্চেন কিন্তু বেসিক্যালি আসে না, মানে বার্নৌলির নীতি আসে কিন্তু এই একই কোশ্চেন বারবার একই স্কুলের মধ্যে রিপিট হচ্ছে, এটা একটা মানে অস্বাভাবিক জিনিস, এটা হওয়া উচিত নয়। তারপর বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, মনে রাখবে 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। কি বললাম, 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, আমি উপরে লিখে দিচ্ছি, এটা দেখে নাও 76, উত্তরটা তোমরা দেখে নাও, উত্তরটা একটু দেখে লিখে নাও যে 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। তোমাদের মানটা এখন বলছি না, এর একটা মান আছে, তোমরা বড় হয়ে সেটা দেখবে, ঠিক আছে। 1.013 10⁻6 এটা হচ্ছে তোমাদের এর মান হয়, কিন্তু সেটা আমাদের এখন দরকার নেই, ঠিক আছে, ওটা বললে তোমরা বুঝতে পারবে না, তাই এটা মনে রাখবে 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, ঠিক আছে, এইটা হচ্ছে লিখে রাখবে খাতায় বা বইতে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে মানবদেহের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলি ছকের মাধ্যমে দেখাও। তোমরা এটা রায়মার্টিন বইয়ের মানবীতে পেয়ে যাবে। এই স্কুলে আমি একটা জিনিস দেখলাম, এই 7 নম্বর স্কুলে কিছু কোশ্চেন আছে উল্টোপাল্টা, আবার কিছু কোশ্চেন আছে যেগুলো আবার তোমাদের বইয়ের বাইরে, ঠিক আছে। যেমন এখানে দেখো আছে যে এই যে বলেছে উপাঙ্গীয় কঙ্কালগুলো কী কী আছে, একটা যে পেকটোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল, হাতের অস্থি আর পায়ের অস্থি। আমি কেন এইখানে উল্টোপাল্টা কোশ্চেন বললাম বলো তো, কারণ এই স্কুলের কোশ্চেন বেশিরভাগ কোশ্চেন মানে অনেকগুলো কোশ্চেন আমি পেলাম যা তোমাদের একটাও কিন্তু বইতে নেই, ঠিক আছে, মানবিক সাহায্য ছাড়া হচ্ছেই না, ঠিক আছে, এমনটা মানে এমন কোশ্চেন দিয়েছে এই স্কুলে যে তোমাদের বইয়ের বাইরের কোশ্চেন, ঠিক আছে। তারপরে তোকে বলেছে এ থেকে এ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম লেখো, তাই কী হবে, এই যে এ থেকে এ পর্যন্ত নামগুলো আছে, আমি জাস্ট নামগুলো পরপর তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখে নাও। এই যে একটা হচ্ছে এর দেখা হবে ঊর্ধ্ব মহাশিরা, তোমরা লিখে নেবে দেখে দেখে। 2 হচ্ছে ফুসফুসীয় ধমনী, 3 হচ্ছে বাম অলিন্দ, 4 কী বললাম দ্বিপত্র কবাটিকা, 5 হচ্ছে মানে ঈদ দাগে হচ্ছে বাম নিলয়, আর এফের দাগে হচ্ছে ডান নিলয়, বোঝা গেল। এই যে 5টা নাম তোমরা 6টা নাম তোমরা কিন্তু লিখে নেবে। তারপরে বলেছে যে কোনো 2টি দানাদার শ্বেতরক্তকণিকা এবং একটি দানাবিহীন শ্বেতরক্তকণিকার কাজ লেখো। এটা বলে শ্বেতরক্তকণিকা দানাযুক্ত দানাবিহীন বইতে খুঁজে পেলাম না। দানাদার বা দানাযুক্ত শ্বেতরক্তকণিকা কী কী আছে, দুটো বলেছে, এটা হচ্ছে নিউট্রোফিল, এটা ওকার কিন্তু এটা নিউট্রোফিল, কাজটা আমি পড়ে দিচ্ছি ভালো করে তোমরা শুনে নাও। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে দেহে প্রবেশ করা জীবাণু গ্রাস করে ধ্বংস করে। আর ইওসিনোফিল যে শরীরের অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে, কী করে এটা, শরীরের অ্যালার্জি প্রতিরোধ করে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আর বলছে দানাবিহীন শ্বেতরক্তকণিকা কী আছে, লিম্ফোসাইটটা কী বলছে, লিম্ফোসাইট বলছে যে দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। কী করে, দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আশা করি বোঝা গেল, এই স্কুলের সব কোশ্চেনে শেষ হয়ে গেল, ঠিক আছে। এই ছিল আমাদের 7 নম্বর স্কুল। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো প্রত্যেকটা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন ডাউট হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমার নজরে যদি আগে থেকেই পড়ে যায় তাহলে আমি অবশ্যই কমেন্ট করে ঠিক করে দেবো, ওকে। আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমাদের প্রথমেই বলেছি, তোমাদের কিন্তু একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি আমি, সেখানে তোমরা প্রত্যেকটা স্কুলের সলিউশন কিন্তু সেখানে পরপর পেয়ে যাবে, ঠিক আছে, পরিবেশের, ওকে। আর তোমাদের ম্যাথেরও একটা স্কুল আমি করে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পারো, আমার চ্যানেলেই দেওয়া আছে, ওটাও প্লে লিস্ট করে দেওয়া আছে, ওটা কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে 8 নম্বর স্কুল নিয়ে, ঠিক আছে, যাদবপুর বিদ্যাপীঠ নিয়ে দেখা হবে নেক্সট দিন। চলো টাটা, গুড নাইট।